ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো এরর কারেকশনের উপরে দ্বিতীয় ক্লাস। এরর কারেকশনের উপরে এর আগে আমি একটা ক্লাস বানিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ক্লাসটা দেখার আগে সেই ভিডিওটা দেখে নেবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি যে এরর কারেকশন মানে শুধুমাত্র এরর কারেকশনের ক্লাসগুলো দেখে নিলাম তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হবে না। এরর কারেকশন যে কোনো জিনিসের উপরে থাকতে পারে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এর পাশাপাশি তোমরা যে বেসিক ইংলিশ গ্রামারের উপরে যে সমস্ত কনসেপচুয়াল যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে, তাহলে এগুলো জিনিসগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, যে কোনো জিনিস তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস বিগিন, চলো শুরু করা যাক। নাম্বার 1, ইট ইজ এ নাইস পোয়েট্রি। এটা হলো একটা সুন্দর পোয়েট্রি। তাহলে শুনে মনে হচ্ছে এটাতে কোনো ভুল নেই, কিন্তু ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে বলো তো? ইট ইজ আ নাইস, এতটা পর্যন্ত ঠিক আছে। পোয়েট্রি, পোয়েট্রি কিন্তু পোয়েট্রি হলো অনেকগুলো পোয়েম নিয়ে একটা পোয়েট্রি গঠিত হয়, তাই তো? তাহলে ইট ইজ আ নাইস পোয়েট্রি হবে না, কি হবে? ইট ইজ আ নাইস পোয়েম। নেক্সট নাম্বার 2, চলে আসি। অলওয়েজ স্পিক ট্রুথ, সবসময় সত্যি কথা বলো। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু এই সেন্টেন্সটা রং আছে, এখানে এরর রয়েছে। এরর কোথায় রয়েছে বলো তো? অলওয়েজ স্পিক, সবসময় বলো। কি বলো? সত্যি কথাটা বলো, নির্দিষ্ট করে বোঝাতে। আমরা জানি যে আর্টিকেলের ব্যবহার করা হয়, ডেফিনাইট আর্টিকেল। সেটা কি? দা। তাহলে অলওয়েজ স্পিক, এখানে কি হবে? অলওয়েজ স্পিক ট্রুথ, ঠিক আছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আর্টিকেলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাংশন করে আর্টিকেলস। নেক্সট নাম্বার 3, নেভার টেল লাই। নেভার টেল লাই, কখনো মিথ্যে কথা বলো না, কিন্তু কখনো নেভার টেল, এখানেও একটা কি মিসিং আছে বলো তো? একটা আর্টিকেল মিসিং আছে, নেভার টেল আ লাই। তাহলে সত্যি কথা যেমন নির্দিষ্ট হয়, ওই জন্য এর আগে ডেফিনাইট আর্টিকেল দা বসে। মিথ্যা মানে যে কোনো কিছু তো হতে পারে, তাই এখানে ইনডেফিনাইট আর্টিকেল এ অথবা এন এর ব্যবহার হবে। এখানে কনসোনেন্ট আছে বলে এখানে নেভার টেল আ লাই, এ লাই, নেভার টেল এ লাই। তাহলে শুধু লাই হবে না, নেভার টেল আ লাই। নেক্সট নাম্বার 4, the doctor saw the pulse of the patient. the doctor, ডাক্তার দেখেছিলেন পেশেন্টের পালসটা। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাক্যটা ঠিক, বাট ইট ইজ এরোনিয়াস। হোয়াই? কেন এরোনিয়াস এটা? এখানে দেখো সাবজেক্ট রয়েছে দ্য ডক্টর, সটা সি এর পাস্ট টেন্স রয়েছে, দ্য পালস অফ দ্য পেশেন্ট পুরোটাই রয়েছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু এখানে ভার্বের ব্যবহারটা ভুল আছে। এই সব ভার্বটা ইউজড হবে না। পালসকে দেখা যায় না, পালসকে কি করতে হয়? উই হ্যাভ টু ফিল ইট। তাহলে ফিলের পাস্ট টেন্স, ফিল মানে অনুভব করা, যার পাস্ট টেন্স হলো ফেল্ট, এফ ই এল টি। তাহলে দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট, ডক্টর অনুভব করেছিলেন পালস অফ পেশেন্টের পালসটা। নেক্সট নাম্বার 5, হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার। এখানে স্পোকেন ইংলিশে আমরা ইউজ করে থাকি হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার, সেখানে তুমি কেন গিয়েছিলে। কিন্তু এটা যখন এরর কারেকশনের ক্ষেত্রে থাকবে, you have to correct it, you have to use it correctly from the grammatical point of view. grammatical point of view তে তোমাকে এটাকে কারেক্ট লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? লক্ষ্য করো WH ওয়ার্ড এর উপরে একটা আমি ক্লাস বানিয়েছিলাম, বা WH সেন্টেন্সের উপরে, হাউ টু ফ্রেম WH সেন্টেন্সেস। সেখানে WH সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় সেখানে আমি বলেছিলাম যে প্রশ্নবোধক বাক্য ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, am is are was were have has had can could shall should will would, অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তাই এদেরকে বলা হয়, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হতে পারে। তো হোয়াই দিয়ে শুরু হয়েছে এখানে প্রশ্নটা,
তাই প্রশ্নটা এই বাক্যটাকে আসল লিখলে কি হবে, অরিজিনালি ঠিকঠাক করে লিখলে কি হবে, হোয়াই। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা জানি এই সাবজেক্টের আগে একটি সাহায্যকারী ক্রিয়া থাকে, সাহায্যকারী ক্রিয়া। তাহলে সরাসরি তুমি হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার প্রশ্ন করার জন্য ব্যবহার করতে পারবে না, এখানে কিছু একটা বসবে, ডু ভার্ব বসবে, ডু ডাজ ডিড, অথবা বি ভার্ব, অথবা হ্যাভ ভার্ব, অথবা মডাল অক্সিলারি। কিন্তু বলে দিই যে এই যে সাবজেক্টের পরে সরাসরি যখন মূল ভার্ব থাকবে, এটা আসলে প্রশ্ন করার আগে অংশটা ভেবে নাও তো, যে ইউ ওয়েন্ট সামহোয়ার, তুমি কোথাও একটা গিয়েছিলে, ফর এই কারণে, কোনো একটা কারণে। তখন সেই বাক্যটা থেকে যখন আমরা প্রশ্ন তৈরি করব, তখন সাবজেক্টের পরে যখন সরাসরি মূল ভাব থাকবে না, তখন সেক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমরা যখন সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ক্রিয়া থাকবে, am is are, was were, have has had, can could, shall should, will would, may might, have has had, যা কিছুই থাকুক না কেন, সেটা আগে চলে যেত। আগে সাধারণ বাক্য থেকে যখন প্রশ্নবোধক বাক্যে তুমি তৈরি করছো, তখন যেমন আই এমটা যদি সাধারণ বাক্য হয়, প্রশ্ন করতে গেলে সেটা হবে এম আই। বুঝাতে পারলাম তো? এরপর বলি যে সাবজেক্টের পরে সরাসরি যখন মূল ভার্ব থাকবে, তখন প্রশ্নটা শুরু হবে ডামি ভার্ব দিয়ে, ডু কিংবা ডাজ কিংবা ডিড দিয়ে, ডিপেন্ডিং অন দ্য মেন ভার্ব, নির্ভর করছে মেন ভার্বের উপরে। মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে, মেন ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, যদি গো থাকতো তাহলে ডু দিয়ে প্রশ্নটা শুরু হতো, যদি গোস থাকতো তাহলে ডাজ দিয়ে শুরু হতো। এখানে ওয়েন্ট আছে বলে প্রশ্নটা শুরু হবে কি দিয়ে, ডিড দিয়ে। তাহলে হোয়াই ডিড, এরপরে সাবজেক্ট হোয়াই ডিড ইউ। এরপরে একটা জিনিস খেয়াল করবে, প্রশ্নটা যদি ডু ভার্ব বা ডামি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আসল ফর্মটা কি, গো। হোয়াই ডিড ইউ গো দেয়ার, সেখানে তুমি কেন গিয়েছিলে, জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন। মানে গো যুক্ত ডিড সমান হচ্ছে ওয়েন্ট। আশা রাখছি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট নাম্বার 6, হি সাকসিডেড টু উইন দ্য প্রাইজ, সে সফল হয়েছিল প্রাইজটা লাভ করতে। তোমরা মনে করছো এখানে বেশ সুন্দর করে সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে। সেন্টেন্সটা কোথায় ভুল আছে বলো তো? সাকসিডের পরে না, সাকসিডের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেই ফিক্সড প্রিপোজিশনটা কোথায় ভুল আছে? টু উইন হবে না, মানে ইনফিনিটিভ হবে না, টু যুক্ত মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে না। এখানে কি হবে তাহলে? সাকসিডের পরে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ইন। হি সাকসিডেড ইন, তারপরে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হি সাকসিডেড ইন উইনিং, হি সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ। নেক্সট নাম্বার 7, হি অ্যাসেন্ডেড অন দ্য হিল, সে উঠেছিল পাহাড়ের উপরে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাক্যটা ঠিক আছে, কিন্তু এখানে ভুল আছে। কোথায় ভুল আছে বলো তো? এই যে অন প্রিপোজিশনটা, এই অন প্রিপোজিশনটা হবে না, কারণ অ্যাসেন্ড হচ্ছে এমন একটা শব্দ যেটা অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাসেন্ড ব্যবহার করা হয়, তাহলে অ্যাসেন্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না। অ্যাসেন্ড যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, হি অ্যাসেন্ডেড দ্য হিল, সে উঠেছিল পাহাড়ে। পাহাড়ের উপরে নয়, উঠেছিল মানে তো, উঠেছিল মানেই তো বুঝতে পারা যাচ্ছে যে পাহাড়ের উপরে উঠেছিল। তাই অন প্রিপোজিশনটার প্রয়োজন নেই, এটা ভুল ভাল করে এখানে দেওয়া আছে, মিস ইউজ করা আছে, মানে ইউজ করা আছে ভুল করে। নেক্সট নাম্বার 8 চলে আসি আমরা, ওয়েট আনটিল আই ডু নট রিটার্ন, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসছি না। তাহলে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসছি না। একটা জিনিস খেয়াল করবে, এই আনটিল আনলেস এই শব্দগুলো না, এই যে আনটিল আনলেস এই কনজাংশন গুলো ব্যবহার করা হলে এর পরে যে বাক্যটা হবে না, এই বাক্যটা না বাচকটা হবে না। তাহলে এই বাক্যটা সঠিক করলে কি হবে? ওয়েট আনটিল আই রিটার্ন, আই ডু নট রিটার্ন হবে না, এই না বাচকটা এখানে হবে না। তাহলে
তাহলে আনটিলটাই একটা নেগেটিভ ওয়ার্ড। ওয়েট আনটিল আই রিটার্ন, যেমন আনলেস মানে হচ্ছে ইফ প্লাস নট সমান আনলেস, যদি না, সেরকম আনটিল ব্যবহার হলে এখানে এই অংশটা হবে হ্যাঁ বাচকে, মানে এখানে নটের ব্যবহারটা হবে না, তাহলে ডু নটটা হবে না এখানে। ওয়েট আনটিল আই রিটার্ন, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসছি। নেক্সট নাম্বার 9, হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কত। আমরা এটা প্রায় ব্যবহার করে থাকি, হোয়াট ইজ ইউর এজ, কিন্তু এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কেন? হোয়াই ইজ ইট ইনকারেক্ট? বিকজ এর বদলে আমরা বয়স জিজ্ঞাসা করতে আমরা একটা ডাব্লুইচ ওয়ার্ড একটা ব্যবহার করে থাকি, হাউ ওল্ড। হাউ ওল্ড, তারপরে সাহায্যকারী ক্রিয়া, তারপর সাবজেক্ট, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হোয়াট ইজ ইউর এজ, এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। নেক্সট নাম্বার 10, ইউ সেন্ড নো রিপ্লাই অফ মাই লেটার, তুমি পাঠাওনি কোনো উত্তর আমার চিঠির। তাহলে এর মনে হচ্ছে তোমার আপাত দৃষ্টিতে এটা ঠিক পুরো বাক্যটাই, কিন্তু এখানে ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে জানো? এই যে অফ প্রিপোজিশনটা, রিপ্লাই এর পরে যে অফ প্রিপোজিশনটা না, এখানে অফের বদলে হবে টু। একটা তো আমরা লেটার লেখার সময় ব্যবহার করি, ইউর লেটার ইজ জাস্ট টু মাই হ্যান্ড, জাস্ট টু মাই হ্যান্ড, সেরকম ইউ সেন্ড নো রিপ্লাই টু মাই লেটার, তুমি আমার উত্তরের কোনো, আমার চিঠির কোনো উত্তর পাঠাওনি। নেক্সট নাম্বার 11, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, কিন্তু এই বাক্যটাতে ভুল রয়েছে। আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে বাক্যটা ঠিক, কোথায় ভুল রয়েছে বলতো? এই যে প্রিপোজিশনটার ব্যবহার, এই প্রিপোজিশনের টাইম জিজ্ঞেস করতে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করে থাকি? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে। তাহলে এখানে প্রিপোজিশনটা কি হতো? বাই। নেক্সট নাম্বার 12, I have been in the USA since a year, আমি 1 বছর ধরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে রয়েছি। এখানে টেন্সের ব্যবহারটা লক্ষ্য করো। I have been, এই যে have been এর ব্যবহার সাবজেক্ট প্লাস have been অথবা has been, কোন টেন্সে ব্যবহার করা হয় বলতো? এটা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ইউএসএ তে যদিও এই টেন্সটা করানো হয়নি এখনো পর্যন্ত, টেন্সের ক্লাসগুলো মধ্যে এটা নেই, তো বলি এই ফর আর সিন্স এর ব্যবহারটা একটা তোমাদেরকে বলে রাখি, যে সিন্স কখন ব্যবহার করা হয়, কখন ফর ব্যবহার করা হয়। এখানে সিন্স হবে না, এর বদলে হবে ফর আ ইয়ার। মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর কিংবা সিন্স এর ব্যবহার করে থাকি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল, বর্তমান কালে কিছু সময় ধরে কাজটা চলছে, নির্দিষ্ট সময় ধরে বা অনির্দিষ্ট সময় ধরে। সেই নির্দিষ্ট সময় ধরে যদি কাজটা চলে তখন সেক্ষেত্রে সিন্স বসে। বলছে সে ইউএসএ তে আছে 1 বছর ধরে, কোন বছর সেটা তো বলা নেই, 1990 না 1991, তাহলে নির্দিষ্ট করে বলা নেই, মানে এখানে সিন্স বসবে না। সময়ের ব্যাপ্তি রয়েছে, তাই এখানে কি বসবে? ফর বসবে। যদি নির্দিষ্ট করে বলতো যে এখানে যদি থাকতো 1990, 1991, যে কোনো একটা নির্দিষ্ট বছর থাকতো, তখন সেক্ষেত্রে সিন্স বসতো, কিন্তু এখানে সিন্স বসবে না, নির্দিষ্ট সময় নেই বলে, তাই এখানে কি বসবে? I have been in the USA for a year. Next number 13, the house is built in 1590. বাড়িটা তৈরি হয়েছে 1590 তৈরি হয়েছে। আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, আশা রাখছি এই বিষয়টা সম্বন্ধে আইডিয়াটা যদি ক্লিয়ার না থাকে তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জের ক্লাসগুলো আমার দেখবে। দ্য হাউস ইজ বিল্ড হবে না, দ্য হাউস ওয়াজ বিল্ড হবে, কারণ the house was built, কারণ এটা the house was built, তাহলে is হবে না, was built in 1590, তাহলে এখানে বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে ভেবে নাও, someone builds the house, এটা যদি ভয়েস ইন করি the house is built in 1590, তাহলে কি হতো? যে someone builds the house in 1590, তাহলে 1590 সালে কেউ তৈরি করেছিল বাড়িটা, তাহলে এটা টেন্সের
ব্যবহারটা ভুল, এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, মানে সামওয়ান বিল্ড দ্য হাউস ইন 1590, কেউ তৈরি করেছিলেন বাড়িটা। তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে করার সময় দ্য হাউস ওয়াজ বিল্ট, সামওয়ান বিল্ট, ওটাকে ভয়েস চেঞ্জ করলে কি হতো, হাউস আগে অবজেক্টে চলে আসবে, তারপরে টেন্স অনুযায়ী, সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী একটা সাহায্যকারী ক্রিয়া। দ্য হাউস ওয়াজ বিল্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওটা অ্যাক্টিভ ভয়েসে ছিল বলে দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1590 হবে। নেক্সট নাম্বার 14, লক্ষ্য করো, ইফ আই ওয়াজ ইন দ্য প্রোগ্রাম, যদি আমি প্রোগ্রামে থাকতাম, আই উড সিং, আমি গান গাইতাম। এরকম ধরনের যদি বাক্য থাকে, এই যে ইফ দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমি যদি প্রোগ্রামে থাকতাম, আমি গান গাইতাম, তাহলে এখানে বাক্যটার ভাবটা বোঝো যে আমি নিশ্চয়ই প্রোগ্রামে থাকিনি, তাই আমি গান গাইনি। আমি নিশ্চয়ই প্রোগ্রামে থাকিনি, তাহলে যেটা বলা হচ্ছে কথাটা, যে যদি আমি প্রোগ্রামে থাকতাম, যদি দিয়ে শুরু হচ্ছে প্রশ্নটা, তাহলে থাকতাম মানে বাস্তবে সেটা সম্ভব নয়, এটা সম্পূর্ণ একটা অবাস্তব একটা কল্পনা, আমি সেখানে ছিলাম না। এরকম যদি অবাস্তব কল্পনা বোঝায়, তাহলে আমি একটা মুডের ক্লাস বানিয়েছি, সাবজাংটিভ মুড। সেখানে সেন্টেন্স কনস্ট্রাকশন কিভাবে হয়, এই আয়ের পরেও কি বসবে, এখানে ওয়াজ না বসে এখানে কি বসবে, ওয়ার। তাহলে আসলটা কি হতো, ইফ আই ওয়ার, আয়ের পরেও, আইটা যদিও এক বচন, তারপরেও কিন্তু ওয়াজ না বসে সাবজাংটিভ মুডে একটু অড টাইপের সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো, তখন অলিক কল্পনা বোঝাতে আয়ের পরেও কি বসে, ওয়ার বসে। যেমন ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম, কিন্তু আমি পাখি, আমি তো নই, সেটা একটা কল্পনা, তাই আমি প্রোগ্রামে নেই, এটা একটা অলিক কল্পনা, একটা ইমাজিনেশন, তাই এটা অবাস্তব। তাই এখানে সাবজেক্টের পরে ওয়াজ না বসে ওয়্যার বসবে, সাবজাংটিভ মুড এখানে গ্রামারের নিয়ম ফলো করা হয়েছে। তাহলে আশা রাখছি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না, এই 14টা এরর কারেকশন তোমরা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানাবে, বা কোনো ক্লাসের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।